দিচ্ছি, 7-এর সাথে 8-এর ডিফারেন্স দেখো। বইটা সামনে থাকলে 7 নম্বরে দেখো একটা দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ দেয়া আছে, ঠিক আছে? দ্বিকাক্ষ বা নিয়ামক দেখো 7 নম্বরে দুটো অঙ্কেই যে দুটো অঙ্ক করেছি সেখানে দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ দেয়া আছে, কিন্তু 8 ওখানেও তোমার পরাবৃত্তের সমীকরণটা চাইছে, 8 নম্বরেও কিন্তু পরাবৃত্তের সমীকরণই চাইছে, কিন্তু 8 নম্বরে কিন্তু নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ দেয়া নাই। তো 8 নম্বরে যে সিস্টেমটা হচ্ছে যে দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ যদি দেয়া না থাকে তাহলে কিভাবে পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। এখানে একটা কমন জিনিস দেখো, এই 7 এবং 8 নম্বরে একটা কমন মান দেয়া আছে, মানে কমন বিষয় আছে যেটা দেয়া থাকবেই। সেটা কি? যেটা দেয়া থাকবেই তোমার উপকেন্দ্র। উপকেন্দ্র না দেওয়া থাকলে তুমি কিছুতেই কিন্তু বের করতে পারবে না, কারণ উপকেন্দ্রটা বের করার কোনো সিস্টেম নাই। বা তুমি যদি এই উপকেন্দ্র দেয়া থাকে বা অন্য আর কিছু দেয়া না থাকে, হয়তো একটা শীর্ষবিন্দু দেয়া থাকলো বা শীর্ষবিন্দু দেয়া না থাকলে তোমার ওই যে MZ এর যে জেড বিন্দুর স্থানাঙ্ক, সেই জেড বিন্দুর স্থানাঙ্কটা দেয়া থাকতে পারে, তাহলেও তুমি কিন্তু নিয়মকে পরাবৃত্তের সমীকরণটা বের করে নিতে হবে। ফার্স্টে চিত্রটা একটু যদি আঁকি দেখো, এখানে আমাদের বলছে শীর্ষবিন্দুটা হচ্ছে A00 আর এইখানে উপকেন্দ্রটা হচ্ছে SD, এবং এইখানে আমি আনুমানিক মোটামুটি তোমার খেয়াল রাখতে হবে যে MZ টা তুমি এমন ভাবে নিবে যাতে A বিন্দুটা মধ্যবিন্দু হয়, বুঝতে পারছো? এখানে MZ নিয়ামক বা দ্বিকাক্ষ যেটাই বলো, এটা এমন ভাবে নিবে যাতে A বিন্দুটা এখানে Z আর S এর মধ্যবিন্দু হয়। কারণ কি, আমরা ওই সাধারণ সমীকরণে ওখানে দেখেছিলাম, মানে পরাবৃত্তের সাধারণ সমীকরণ বা কণিকের সাধারণ সমীকরণ যেটা দেখছি, সেখানে আমরা দেখছিলাম কি ZA সমান সমান S, ZA সমান সমান S, এটা হতেই হবে। ওকে, এইবার আমাদের নিয়ামকের সমীকরণ কিন্তু দেয়া নাই। নিয়ামকের সমীকরণটা আমাদের বের করতে পারলে আমরা এই যে এখান থেকে SP সমান সমান PM পরাবৃত্তের সংজ্ঞানুসারে বের করতে পারবো, তাই না? এই যে এখানে P বিন্দু যদি নেই x, y, তাহলে কি SP, আর এই যে এখানে M টা নিচে নামায় নিলাম বোঝার সুবিধার্থে PM। ক্লিয়ার? যদি না বুঝতে পারো আবারও বুঝাবো, কিন্তু বুঝতে হবে। বুঝতে পারছো কি? কথা বললে কেমন বুঝবো আমি? আমাদের এখানে উপকেন্দ্রটা S দেয়া আছে, শীর্ষবিন্দুটা A দেয়া আছে, বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন এই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য তোমাকে প্রথমে অক্ষরেখা বের করতে হবে, কারণ পরাবৃত্তের সমীকরণ বের করতে হলে আমার উপকেন্দ্র লাগবে আর দ্বিকাক্ষ লাগবে। কি কি লাগবে? উপকেন্দ্র লাগবে আর দ্বিকাক্ষ লাগবে। এখন যেহেতু উপকেন্দ্রটা দেয়া আছে এবং সবসময় দেয়া থাকবে, উপকেন্দ্রটা দেয়া আছে কিন্তু দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ দেয়া নাই, আমার প্রথম কাজ হবে 7-এ যেরকম করছিলাম 7 নম্বর অঙ্কগুলো, যে নিয়ামকের সমীকরণ দেয়া ছিল, 8-এ কিন্তু নিয়ামকের সমীকরণ দেয়া নাই, নিয়ামকের সমীকরণটা আমরা বের করব। তাহলে নিয়ামক রেখাটা, কতদিন ওই যে অক্ষরেখা বের করেছিলাম তখন বলছিলাম সব সময় মনে রাখবে নিয়ামক এবং অক্ষরেখা এরা পরস্পর লম্বভাবে অবস্থিত। নিয়ামক এবং অক্ষরেখা, নিয়ামক এবং অক্ষরেখা কিভাবে অবস্থিত? লম্বালম্বি ভাবে অবস্থিত। তাহলে যে কোনো একজনের যদি রেখা পায়, আরেকটা হচ্ছে লম্ব রেখা সমীকরণের ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। এই শব্দ আসতেছে যার থেকে সেই তুমি উঠাও। এবার দেখো, আমরা এখানে অক্ষরেখাটা আমাকে বের করে নিতে হবে। অক্ষরেখা কিভাবে বের করব? দেখো এখানে A বিন্দু দেয়া আছে, S বিন্দু দেয়া আছে, তাই না? তাহলে অক্ষরেখাটা দুইটা বিন্দু তো মিনিমাম যাচ্ছেই, অক্ষরেখাটা দুইটা বিন্দুর ভেতর দিয়ে যাচ্ছে না? বুঝতে পারলা কিনা? বুঝতে না পারলে আমি কিন্তু বুঝাইতে সমস্যা হচ্ছে। হ্যাঁ,
দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এ এবং এস, ঠিক আছে? তাহলে এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এমন সরলরেখা সমীকরণ থেকে আমি অক্ষরেখার সমীকরণটা পাবো। তারপর সেই অক্ষরেখার সাথে নিয়ামক বা বিকাক্ষ লম্ব ভাবে আছে, লম্ব রেখা সমীকরণের ফর্মুলা থেকে আমরা সেটা বানাবো এবং সেখানে একটা কি আসবে, কে আসবে, তাই না? একটা ধ্রুবক আমাকে কে ধরতে হবে, তাই না, লম্ব রেখা সমীকরণে। তাহলে সেই কে এর মান বের করার জন্য আমরা জানি যে যে সমীকরণটা আমি বের করব সেটা অবশ্যই একটা বিন্দু দিয়ে যাবে। সেই বিন্দুটা এখানে কি, দেখো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো এম জেড রেখাটা এই জেড বিন্দু দিয়ে যাচ্ছে না, যাচ্ছে কিনা? হ্যাঁ, এই রেখাটা কিন্তু জেড বিন্দু দিয়ে যাচ্ছে। তুমি যখন এই রেখাটার উপর এই রেখা লম্ব ভাবে বের করবা, ওই পর্যন্ত আমরা করে নিয়ে আগে একবার বলে যাচ্ছি আর কি। তো লম্ব রেখা সমীকরণে যে কে আসবে, সেই কে এর মান বের করার জন্য এই নিয়ামক রেখাটা অবশ্যই একটা বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দুটা হচ্ছে জেড। আর এই যে এখানে আমি আগেই বলে দিছি যে ভালোভাবে খেয়াল করতে হবে যে এই বিন্দুটা তুমি এমন ভাবে নিবে শীর্ষটা যে জেড এ সমান সমান এস হতেই হবে, কারণ এ বিন্দু বা শীর্ষবিন্দু মধ্যবিন্দু হবে এখানে। তাহলে মধ্যবিন্দু ফর্মুলা থেকে আমরা জানি ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। সেখান থেকে আমরা জেড এর মানটা পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ বের করতে হবে। অঙ্কটা কিন্তু অনেক বড়, একটু মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু কিছুই করতে পারবেন না। আমি একটু উপর থেকে শুরু করে চিত্রটা কিছুক্ষণ থাক। তাহলে আমাদের প্রথমে কি এ এস রেখার সমীকরণ বা অক্ষরেখার সমীকরণ লিখবো। দেখো এ এস, স্ক্রিনে আছে তো, এস রেখার সমীকরণ বা অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ এ এবং এস বিন্দু দিয়ে যাচ্ছে, আমি এখানে আবার লিখে দিচ্ছি। এ হচ্ছে 0 0, এস হচ্ছে 3,4। তার মানে কি এ হচ্ছে x1 y1 আর এস হচ্ছে x2 y2। দুইটি বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ কারো যদি মনে থাকে, দুইটি বিন্দু দিয়ে যায় x minus x1 divided by x1 minus ভেরি গুড ভেরি গুড, x minus x1, x1 এখানে আমাদের 0 ডিভাইডেড বাই x1 minus x2 মানে 3। বলেছিলাম তোতা পাখির মতো মুখস্থ রাখতে হবে, এটা কোথায় যে কখন লাগবে তার ঠিক নাই। y minus y1, y1 হচ্ছে এখানে 0, y1 minus y2, y2 হচ্ছে 4। তাহলে এই যে দুইটি বিন্দু দিয়ে যাচ্ছে এমন সরলরেখা আমরা পেয়ে গেলাম। আর এখানে একটু শর্টে করি, এখানে মাইনাস মাইনাস কেটে দিলাম, আর আর গুণ করলে আমরা এখানে পাচ্ছি 4x সমান সমান 3y। একটু নিজেরা ক্যালকুলেশন করে নিবা, তাহলে এই যে এখানে 4x minus 3y সমান সমান 0। এটা হচ্ছে আমার 1 নাম্বার বা অক্ষরেখার সমীকরণ। একটু ভালো করে মিলাই নিও। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? জি মিস, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, আজকে বাইরে একটু আলো কম তো এই জন্য জানালা দিয়ে রিফ্লেক্ট হচ্ছে না। আচ্ছা, এবার এই পর্যন্ত যদি বোঝা যায়, এবার অক্ষরেখা সমীকরণটা আমি বের করে ফেললাম। অক্ষরেখা নিয়ামকের সাথে কিভাবে আছে বলছি? লম্ব ভাবে আছে, তাই না? তাহলে আমি এখন একটু উপর থেকে আবার মুছে আসি। এখন লিখবো যে না দ্বাদশ এই সেকশনে তো মেহেদি স্যার নিচ্ছে, ওই মেহেদি স্যারের সাথে চেঞ্জ করছি। মিস একটু চিত্রটা একটু দেখবো, মোবাইলটা যদি একটু নিচে এই করতেন, ফুল চিত্র। নিচে আর কি শোনাই, নিচে কি শোনাই দেখো। জি মিস, ঠিক আছে, চিত্র এইটাই, ফাইনাল চিত্র এটা। এখন আমরা কি লিখবো যে অক্ষরেখার উপর লম্ব বা নিয়ামক রেখার সমীকরণ। এটা একটু থাক, আমি এখান থেকে কাজ করবো যেহেতু, এটুকু থাক। লিখো অক্ষরেখার উপর লম্ব, অক্ষরেখার উপর লম্ব বা
নিয়ামক রেখার সমীকরণ। এখন একটা রেখার উপর আরেকটা রেখা যদি লম্ব হয় তাহলে কন্ডিশন কি ছিল আমি বলে দিচ্ছি, এক্স এর সহগ ওয়াই এ যাবে, ওয়াই এর সহগ এক্স এ আসবে, দুজনের মাঝখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এবং একটা প্লাস কনস্ট্যান্ট কে হবে, মনে আছে? তাহলে এটা লম্ব রেখা সমীকরণ হবে এই যে ওয়াই এর সাথে 3 সেটা এক্স এর সাথে যাবে, এক্স এর সাথে 4 সেটা ওয়াই এর সাথে যাবে, মাঝখানে মাইনাস আছে প্লাস হবে, যদি প্লাস থাকতো মাইনাস হইতো, সাথে একটা প্লাস কে হবে। তারপরেও যদি কেউ না বুঝে থাকো জিজ্ঞাসা করো, আবার বলে দিব। এটা হচ্ছে 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এইটা আমার নিয়ামক। এইখানে একটা কথা লিখে রাখো, এস অক্ষরেখার উপর, এস টা লেখো, না হলে তুমি আবার খুঁজে পাবা না। এস অক্ষরেখার উপর লম্ব বা নিয়ামক রেখার সমীকরণ, তোমার বোঝার সুবিধার জন্য। মিস এখানে বিটা -3 না বি এর মান বি এই যে বুঝি নাই। এই যে অক্ষরেখার সমীকরণটা বের করছি, এখানে বি এর মান -3 না, আমরা ওই যে এক রেখার উপর আরেক রেখার লম্বের সমীকরণ এরকম করছি না, bx ay প্লাস k ইকুয়াল টু 0, তাহলে এখানে b এর -3 হবে না? না 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 না, এখানে যখন এটা যখন চেঞ্জ হবে তখন এই প্রথম চিহ্নটা চেঞ্জ হবে না। তুমি যেটা বলছো সেটাই আমিও মুখে মুখে বলছি যে চেঞ্জ মনে রাখার সুবিধার জন্য এটা সহ ওটাই যাবে, ওটা সহ এটাই যাবে, কিন্তু চিহ্ন শুধুমাত্র মাঝখানেরটা চেঞ্জ হবে, ঠিক আছে? চিহ্ন শুধুমাত্র মাঝখানে যেটা থাকবে সেটা চেঞ্জ হবে, আর কোনো চিহ্ন চেঞ্জ হবে না। আর এই কে এর সামনে অলওয়েজ প্লাসই হবে, ওকে? তাহলে এখন এই যে আমার নিয়ামক রেখা, আমি কিন্তু পরাবৃত্তের সমীকরণের এখনো ধারে কাছে যেতে পারিনি, তা কি খেয়াল করেছো? আমরা কিন্তু এখনো কি বের করছি, এখনো নিয়ামক বের করছি। নিয়ামক সমীকরণ পেয়ে গেছি, কিন্তু এই যে এখানে একটা কে আছে, তো আমরা সরলরেখা করার সময় বলেছিলাম যে এই নিয়ামক এমজেড, নিয়ামক এখানে এমজেড লিখে রাখতে পারো, এমজেড রেখার সমীকরণ। তাহলে এই এমজেড রেখাটা জেড বিন্দু দিয়ে যাচ্ছে, হ্যাঁ ধরি জেড বিন্দুর স্থানাঙ্ক, এখন জেড বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিব। লিখো যেহেতু নিয়ামক এমজেড, এখানে ব্র্যাকেটে দেই, নিয়ামক রেখাটি জেড বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? ধরি জেড বিন্দুর স্থানাঙ্ক, তুমি যা খুশি ধরতে পারো এক্স ওয়াই বাদে, আমি আলফা বিটা ধরলাম, আমার আলফা বিটা ধরতেই ভালো লাগে, ঠিক আছে? তাহলে আমরা এখন জেড বিন্দু স্থানাঙ্কটা এই যে এখানে আবার যে কারণে আমি চিত্রটা রেখে দিছিলাম, এই দেখো এখানে জেড বিন্দুটা আমি আবার আলফা বিটা ধরে নিলাম। তাহলে জেড বিন্দু বের করার জন্য এ বিন্দুটা কিভাবে আছে, মধ্যবিন্দুতে আছে, ঠিক আছে? তাহলে এই যে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক থেকে, মধ্যবিন্দু সূত্র থেকে আমরা এটা পাবো যে 0 সমান সমান হচ্ছে এই দুইটার যোগফল ভাগ 2, আবার এই 0 সমান সমান বা কোটি, মানে ভুজ সমান সমান দুই পাশের ভুজ ভাগ 2 যোগ ভাগ 2, আর হচ্ছে কোটি সমান হচ্ছে দুই পাশের কোটি যোগ করে ভাগ 2। যদি কেউ না বুঝে থাকো আবার বলবো, জিজ্ঞেস করতে পারো, কিন্তু এটা চুপচাপ থাকবে না, চুপচাপ থাকলে বোঝাই যায় না যে কি বুঝতেছো না কি আল্লাহ তাআলা জানে। এখন এই যে জেড বিন্দু স্থানাঙ্ক বের করব, তাহলে এ বিন্দুর ভুজ কত, 0, তাহলে 0 সমান সমান কি হবে, জেড বিন্দুর ভুজ যোগ এস বিন্দুর ভুজ ডিভাইডেড বাই 2। এই আবার এই বিন্দুর কোটি, জেড বিন্দুর কোটি যোগ এস বিন্দুর কোটি ভাগ 2। কেউ না বুঝতে পারলে জিজ্ঞাসা করিও, বুঝতেই হবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আমি তাহলে মুছে দিলাম চিত্র বাকি অংশ। আমরা এখন জেড বিন্দু পেয়ে গেছি, আলফা সমান সমান হবে -3 এবং বিটা সমান সমান হবে -4,
জেড বিন্দুর স্থানাঙ্ক -3, এমন নীরবতা পালন করছে মনে হচ্ছে যে সবাই খুব ভালো বুঝতেছ। তাহলে 2 নং রেখাটি এখন এই বিন্দু দিয়ে যাচ্ছে, এরকম একটা প্রশ্ন দিব তারা। 2 নং রেখাটি কত বিন্দু দিয়ে? -3, -4 বিন্দু দিয়ে যায়। তোরা নিজেরা পরীক্ষা দিয়া আবার ফোন কইরা আরেকজনের উত্তর বলে দিস। এইবার প্রশ্ন এমন করব যে 20 মিনিটে তুমি 20টা নিজেই দিতে পারবা, তারপরে তো আরেকজনের ফোন দিয়া উত্তর কোয়া ছোটাইতেছি। দাঁড়াও, এত বিন্দু দিয়ে যাচ্ছে কিন্তু 2 নাম্বার মানে নিয়ামক দিতেছে এর মান। এখন কথা আটকে যাচ্ছে। আহারে ভালো এখনো ছিলাম। এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখো এই পর্যন্ত জিরোটা দেখো কি ক্লিয়ার কেন্দ্র কিনা? বিন্দু থেকে এই যে নিছেন নাকি? হ্যাঁ, জিরো হচ্ছে, হ্যাঁ শীর্ষবিন্দু। এই যে এখন চিত্র মুছে ফেলছে, এখন বলতেছো তুমি তোমার খাতার চিত্র তাকাও, দেখো যে এ বিন্দুটা, হ্যাঁ চিত্রে বারবার বলছি, চিত্রে এ বিন্দুটা জেড এবং এস এর মাঝখানে আছে, আছে না? জি জি। হ্যাঁ, তাহলে ওই ওই এ বিন্দু মানে কি? এ বিন্দু জেড এবং এস এর মধ্যবিন্দু। আমরা সরলরেখা থেকে মধ্যবিন্দু সূত্র শিখছি, সরলরেখাটা একটু রিভিশন দিবা, কারণ সামনে তো টেস্ট পরীক্ষা, এই সরলরেখা রিভিশন দিলে লাভই হবে। তো সরলরেখা আমাদের সূত্র ছিল মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান সমান 2 পাশের ভুজ যোগ করে ভাগ 2, আর কোটির সূত্র হচ্ছে মধ্যবিন্দু 2 পাশের কোটি যোগ করে ভাগ 2। আমরা এখানে আলফা এবং বিটা পেয়ে গেছি। এখন এই 2 নং রেখাটি এই বিন্দুটা দিয়ে যাচ্ছে, এই কথা লিখো, এই লাইন একটু উপরে তাড়াতাড়ি লেখা হবে। মিস একটা প্রশ্ন করি না মনে ভুলে। হ্যাঁ যদি না মিস এটা হলো যে এস আর জেড বিন্দু তো মিস সমদূরবর্তী কিন্তু ঋণাত্মক, তাহলে আমরা এরকম মধ্যবিন্দু দিয়ে বের না করে যদি সরাসরি লিখে দিতাম -3 -4, তাহলে কি হতো? যেহেতু এটা সমদূরবর্তী এস আর জেড, কিন্তু এটা বিপরীত দিকে আছে এক্স অক্ষের। এখন আমি বলি, এটা একটা সমস্যা হইতো কি, তোমার শীর্ষবিন্দুটা এখানে 0 0 না? তুমি কথাটা কিন্তু ঠিকই বলছো, কিন্তু শীর্ষবিন্দু কিন্তু এখানে 0 0। সব সময় যে শীর্ষবিন্দু 0 0 থাকবে তা কিন্তু না, বুঝতে পারছো? সব সময় শীর্ষবিন্দুটা 0 0 নাও হতে পারে। তো শীর্ষবিন্দু যদি 0 0 না হয়, তাহলে তো তোমার -3 -4 হবে না, ঠিক কিনা? বুঝতে পারছো? কথা কি শোনা গেছে? জি মিস, বুঝতে পারছি। জি মিস। আচ্ছা, হ্যাঁ এখন এই বিন্দু বসায় দিচ্ছি আমি 2 নাম্বার। আমি তো 2 নাম্বার মুছেই ফেললাম। কি যেন ছিল? 3x না? 3x, তাহলে 3 ইন্টু -3, মাঝখানে কি ছিল? প্লাস। এই 2 নাম্বার রেখা দেখো মিলায়, হ্যাঁ প্লাস। মিস লেখা বোঝা যাচ্ছে না। মিস এখন তো আটকে গেছে। এখন বুঝা যায়? প্লাস কে, দেখো তো আমারটা ঠিক আছে কিনা। তাহলে 3 3 কে 9, 16 কে সমান সমান 0, তার মানে কে এর মান হচ্ছে 25। তাহলে আমাদের নির্ণেয়, এতক্ষণে আমরা কাঙ্ক্ষিত নিয়ামকের সমীকরণ পাইলাম, যে সুতরাং 2 নাম্বারে বসাইছেন, তাহলে আবার x দিছেন কেন? x দেইনি, গুণ চিহ্ন দিছি, নাও। ও হ্যাঁ, এই। সুতরাং নিয়ামকের সমীকরণ কত হচ্ছে তাহলে? 3x প্লাস 4y প্লাস 25 সমান সমান 0। বাহ, মেলা কষ্ট হইছে।
এইবার নিয়ামক এমজেড পেয়ে গেলাম, নিয়ামক এমজেড এর সমীকরণ। তাহলে এখন পরাবৃত্তের সংজ্ঞানুসারে মিস নিয়ামকের এই সমীকরণ চাইছে তো, হ্যাঁ নিয়ামকের সমীকরণ চাইছে। পরাবৃত্ত চাই নাই? ও না। আচ্ছা, আচ্ছা, বেঁচে গেলাম। আমি তো পুরা প্রশ্ন করিনি, দাঁড়া বের করে নিই। আচ্ছা, নিয়ামকের সঙ্গে গুড গুড গুড। না না, এটারও আমি বলি, এটারও আবার কি পরাবৃত্তের সমীকরণও চায়, এখানে চায় নাই। আচ্ছা, এখানে চায় নাই, কিন্তু পরাবৃত্তের সমীকরণও চায়, অনেক সময় দেখা যায়, ওটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, এই হয়ে গেল উত্তর, বাবা কি খুশি দেখছি। আচ্ছা, 8-এর 2 নাম্বার দেখো, কোন পরাবৃত্তের উপকেন্দ্র এস শীর্ষবিন্দু 4-3 হলে তার নিয়ামকের সমীকরণ। তাহলে এখানে দেখা যাচ্ছে উপকেন্দ্র আর শীর্ষবিন্দু একই, 8-এর সেম সেম, ওটা আর করতেছি না, 9-এ যাই। 9 নাম্বার, 9-এর 1, একটি পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করার জন্য উপকেন্দ্র হইল। হ্যাঁ, বুঝি নাই, আরেকবার একটু বলো। 3x plus 4y minus 25 হবে। মাইনাস কেন? -25 দিয়ে হবে, আমি ওইভাবেই করছি -25। ওই যে আপনার ওখানে ভুল করছি, লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের সময় ওটা হবে 3x plus 4y minus 25। বুঝি না, উত্তরে তো +25 দেওয়া আছে, ওরা মাইনাস বলে। আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। আমাদের ওখানে আড়াআড়ি গুণ করে আমরা মাইনাস কেটে দিছিলাম তো, নিচে দুই পাশে মাইনাস ছিল। আমরা জি, যে সেটা তো কাটাই দিছি। হ্যাঁ, দুইটি বিন্দু সমীকরণ বের করছি, দুইটি বিন্দু দিয়ে যায়, ওখানে তো মাইনাস কেটে দিছিলাম। আচ্ছা, 9 দেখো, সময় কম, 10 মিনিটের অ্যালার্ট দিল নাকি? আচ্ছা, এখন দেখো, এই যে যেটা আমি বলছিলাম, 9 দেখো, এই যে এর 1-এও চাইছে, 9-এর 2-এও চাইছে, এই যে প্যারাবোলা মানে পরাবৃত্ত, সেম কথা। 9-এর 3 নাম্বারেও চাইছে সমীকরণ নির্ণয়, যা উপকেন্দ্র এত, শীর্ষবিন্দু এত। এখন বলো কোনটা করব, যেটা চাইবা সেটাই করবে। যে 19-এ আসছিল, মিস 19 সালেরটাই করো। 19 সালেরটাই করবো নে। একটি পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, আমি তাহলে একটু 2 মিনিট সময় দেই, 2 মিনিটের মধ্যে, হ্যাঁ, তোমরা কি করবে, আমিও ভিডিও অপশন অফ করে রাখবো, তোমরা তোমাদের মতো এই নিয়ামক রেখাটা বের করো, তারপর আমারটার সাথে মিলাবে। মিস কোনটা করব, 9-এর 1 না 9-এর 2? 9-এর 3, 9-এর 3, আচ্ছা, 9-এর 3। আমি প্রশ্ন বলছি, উপকেন্দ্র হচ্ছে -6 আর শীর্ষবিন্দু -2 2, মিলছে? জি মিস। আচ্ছা, তাহলে 9-এর 3 করো। এখন আমি ভিডিও অপশন অফ করে রাখবো, রেখে আমি বোর্ডে করতে থাকবো আর তোমরা খাতায় করো। তারপরে যদি কেউ না পারো তাহলে মিলাই নিবা, আর যদি যার মিলে যায় তো মিলেই গেল, ঠিক আছে? তাহলে এই আমি শুরু করলাম, কথা বুঝা গেছে? জি মিস। আমি কিন্তু কানেক্টেড আছি, আমি বাইরে যাইনি, নিজেরা আবার গল্প শুরু করো না। তাহলে 9-এর 3, উপকেন্দ্র দেয়া আছে -6 আর শীর্ষ যে এস দিলাম, এ হচ্ছে -2,2। তাহলে প্রথমে এস বা রেখার সমীকরণ যে এক্স
দেখার প্রয়োজন নাই, কারণ হচ্ছে তোমরা তো একটু বুঝতেই পারতেছো। তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান 10, কে এর মান কত? -12 না 22 22। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমার একটু ভুল হচ্ছে। এক্স এর 10 সহগ দুগুণ 8 ওয়াই 20 দেই জি 10 গুণ 20 ঠিক আছে, 2 into 10 তাহলে -22। তাহলে নিয়ামকের সমীকরণ ধরুন x প্লাস 2y মাইনাস 22 সমান 0। বাঁধন ঘোষ। এবার দেখো, আমি একদম ক্লোজ চিনি করে ধরতে দেব। আমি দেখো এই হয়েছে, তাদের তো হয়েছে, তারা যারা করতে পারোনি তারা একটু মিলায় দেখো কোথায় ভুল হয়েছে। সময় বেশি নাই, এ দেয়া আছে, এস দেয়া আছে, এস রেখার সমীকরণ বের করলাম। এই বাকিরা একটু রেসপন্স করো, বেটার করছো। আমি পরবর্তী অংশ চলে যাবো না, কারো তোলা বাকি আছে? কারো তোলা বাকি আছে? আমি করছি তো। মুছে দিতে হবে বোর্ড। করছো? আয় মুছে দিলাম। তাহলে কারো তোলা যেহেতু বাকি নাই, সবাই করতে পারছো, মুছে দিলাম। আমারও চলে আসছে। নিয়ামকের সমীকরণ হচ্ছে x প্লাস 2y মাইনাস 22। তাহলে বাস এখন লিখো পরাবৃত্তের সংজ্ঞানুসারে। যারা লিখছো আগে লিখে ফেলো পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে। তাহলে আজকে বোঝা যাচ্ছে অঙ্কটা একটু পারলাম শান্তি মতো। এই পাশে লিখি না, এই পাশে। বৃত্তের সংজ্ঞানুসারে অঙ্কগুলো বড় তো, কি সংজ্ঞানুসারে কি? এসপি সমান সমান পিএম এসপি। তাহলে আগে আস্তে ধরি পরাবৃত্তের উপরে এই কথাটা লিখে নাও। ধরি অবশ্যই লিখতে হবে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু x, y কথাটা লিখতেই হবে। দুইটা কিন্তু দূরত্ব এসপি কত? -6 -6। তাহলে x প্লাস 6 তার হোল স্কয়ার প্লাস y প্লাস 6 তার হোল স্কয়ার। দুইটাই তো মাইনাসই ছিল নাকি? হ্যাঁ মাইনাসই ছিল। এবার pm হচ্ছে কি? mz এর উপর লম্ব। pm হচ্ছে mz রেখার উপর লম্ব। তাহলে লম্ব রেখা সমীকরণ কিভাবে বের করে আগের দিনও দেখাইছি। -22 মানে লম্ব রেখা, যার উপর লম্ব রেখা তার লেফট হ্যান্ড সাইড লিখলাম, আর নিচে হচ্ছে √x এর সহগ তার স্কয়ার, y এর সহগ তার স্কয়ার। এটা একদম সোজা বাংলায় যদি বলি। এই যে ব্র্যাকেট। এবার ক্যালকুলেটর থাকলে একটু আমাকে হেল্প করো। 5x স্কয়ার 5 বারং 60 x 36 36 72। 72 কে 5 দিয়ে গুণ করলে কত হয় সেটা একটু বলবা। 72 কে 5 দিয়ে গুণ 360 মিস। 360। ওকে হ্যাঁ। এবার
মানে মানে ব্র্যাকেটের পরে যেটা বাইরে দোকানে 44x, এই জন্য দেখা যায় যে অনেক সময় মিলে না। 44x আর 44 দোকানে 88। দেখা যায় না তো। মিস নিচে দেখা যায় না মিস। আচ্ছা, শুধু সূত্র ভাঙছি। হ্যাঁ দাঁড়াও, আমি তারপরেও আর সূত্র চাল করি। আচ্ছা আচ্ছা, 22-এর স্কয়ার মানে কত হয়? 22-এর বর্গ করলে 484 484 84 না? একটুখানি দেখো, গুণটা দেখো। আমি ওই পাশে একটু লিখি 484। এইবার সবাইকে এক পাশে নিয়ে এসে হিসাব করলেই শেষ। তাহলে কত হয়? 5x² থেকে x² বিয়োগ করলে, আমি একবারে বিয়োগ করতেছি, 4x²। 5y² আর এই পাশে 4y², এই পাশে আনলে মাইনাস, তাহলে শুধু একটা y²। আর xy হবে কয়টা? এই পাশে 4, তাহলে এই পাশে মাইনাস 4xy একসাথে লিখলাম। এবার একটু হিসাব করব। x এই পাশে আছে 60, এই যে উপরে উপরে লিখতেছি তো, মিস নিচে এক লাইন আছে। নিচে একটা লাইন আছে এখনো? না না, যাদের হয়ে গেছে তারা একটু বিয়োগটা করে ফেলো। দেখো এখানে 60x আছে আর এই পাশে মাইনাস 4x। এবার এর হিসাবে আর এই তাহলে 8 দিয়ে এই পাশে নিয়ে আসলে প্লাস 8 হবে। কত হবে? 148। তাহলে y গেল। এবার কনস্ট্যান্ট 360 মাইনাস থেকে থেকে 3 গেলে কত থাকে? মিস মাইনাস 124। মাইনাস 124 0 দিলাম। এইবার যেটা বলার জন্য তাড়াহুড়া করছি, এইটুকু দেখো সূত্র পড়বে, অনেক সময় সূত্র পড়বে, ম্যাক্সিমাম টাইমে। এটা এইটুকু দেখো, x y সহকারে সূত্র পড়তেছে। কি সূত্র? 2x মাইনাস y হোল স্কয়ার। আর তোমার যদি মনে হয় যে না এখানে, হ্যাঁ এখানে যদি আমি সূত্র ফেলতে চাই তাহলে আমি বুঝতে পারছি না, কোনো প্রয়োজন নাই। এই পর্যন্ত করলেও তুমি একদম 4ই পাবা, ফুল মার্কস, কেউ কাটতে পারবে না, কারো সাধ্য নাই। ঠিক আছে? যদি তুমি এটা বুঝো তাহলে তুমি এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাটা ফেলে দিবা। আর যদি বুঝতে কষ্ট হয়, কোনো প্রয়োজন নাই ভুলভাল লেখার, কারণ আমরা টিচাররা ওই যে উত্তরটাই প্রশ্নে লিখে নেই। তুমি ভুল লিখলে আমি আর আগের লাইন দেখার সুযোগ নাই। তার চাইতে তুমি যদি এখানে রাখো তাহলে আমি ওই যে ধারাবাহিকভাবে এই পর্যন্ত দেখে নাম্বার দিয়ে দিব ফুল মার্কস, কিন্তু মানে টিচারের কথা বলছি। তো এটা যদি বুঝো তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা এখানে ফেলবে, আর না হলে দরকার নাই। এবার বাকিটা মিলছে দেখো তো একটু, তাড়াহুড়ো করে করলাম। 104x তো 104x হলো যে, ও আস্তে আস্তে, এই যে 22 দুগুণে 44x, তো আমি একটা 4 দিছি আর একটা দেইনি। 44x তাহলে 104, ঠিকই তো আছে। 104x একটু মিলায় দেখো। x এর হিসাবটা, x এই যে x এই পাশে 60টা আছে আর ওই পাশে 44টা আছে, 44টা এই পাশে নিয়ে আসলে 104টা x হবে, আর বাকিটা 148y মাইনাস 124, এটা মিলছে। আর যারা এখনো নিচের অংশটা লিখতে পারে নাই মিলায় দেখে নাও, আমি একটু সুন্দর করে যোগ করতে দেখো। আর যাদের লেখা হয়ে গেছে তারা লিখ নাও। ম্যাম প্রেজেন্ট তো আগে উপস্থিতি বেশি ছিল,
খেয়াল করি নেই। মিস নিচে একটু লেখা বাকি আছে, নিচে লিখা না। কারণ আজকে অনেক বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরছি, এই জন্য তোমাদের দু একজনের লেখা দেখতে বাকি আছে, তাদের জন্য ধরছি। এই নাও, আরো কাছে নিয়ে এসে নাও। ওকে, এবার দেখা যায়। হ্যাঁ, একদম সুন্দর করে ধরছি। এই যন্ত্রণা যে কবে শেষ হবে। এই মাসে নাকি খুলবে, তারও তো কিছু বলতেছে না যে দ্বাদশ খুলবে বা ক্লাস 10 খুলবে, এগুলোও কিছুই বলতেছে না। আজকে মাসের 4-5 তারিখ চলে যায়। শেষ হয়ে গেলে একটু আওয়াজ দিও। যাদের তোলা শেষ তারা লিভ নাও। জি মিস, শেষ করো।